ভয়ের সংস্কৃতি সর্বত্র যেভাবে তৈরি হয়েছিল, এটাই সমাজকে পুরোপুরি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আমরা সামাজিক শৃঙ্খলার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, সকল দিক থেকে একদম তলানিতে পড়ে গিয়েছিলাম। এখান থেকে জাতি উঠে এসেছে, কিন্তু ঘুরে দাঁড়ায়নি। এখন ঘুরে দাঁড়াতে হবে। এখনো কিন্তু কালো ছায়া রয়েছে। সমাজের সর্বত্র অনিয়ম, বিশৃঙ্খলা, সংকীর্ণতা, প্রতিহিংসা সর্বত্র এখনো বিরাজ করছে। মাত্রা যাই হোক, রাজনীতিতে যারা একসময় রাজনীতি করতেন, মানুষ রাজনীতিবিদ হলে শুনলে সমাজে ভিন্ন একটা শ্রদ্ধার জায়গা তৈরি করে দিত। এখন সে জায়গাটা রাজনীতিবিদরা নিজের কর্মকাণ্ডের কারণে হারিয়ে ফেলেছে। অনেক সুন্দর সুন্দর কথা বলেন, শুনলে মনে হয় যে আসমানের ফেরেশতা জমিনে নেমে এসেছি আমরা, কিন্তু বাস্তবে যখন মানুষ মিলায় তখন ওই জিনিসটা আর দেখে না, কথার সাথে কাজের মিল খুঁজে পায় না। তখন মানুষের মনে শুধু অশ্রদ্ধা তৈরি হয় না, বরঞ্চ ক্ষোভও তৈরি হয়। রাজনৈতিক প্রতিষ্ঠান যতক্ষণ পর্যন্ত কথায় কাজে মিল রেখে জাতিকে আস্থায় না আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করি না যে একটা ভালো জাতি গঠন করছে। এই জায়গাটা অবশ্যই তৈরি করার মৌলিক দায়িত্ব রাজনীতিবিদদের। তাদেরকে জায়গায় সোজা রেখে সোজা পথে চলার দায়িত্ব সাংবাদিকদের। কিন্তু সেই সাংবাদিকতায় তো কষ্ট, তাও তো এখন দেখা যাচ্ছে না। আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাংবাদিকতায় সমাজ এবং বিবেকের প্রতিধ্বনি লক্ষ্য করা যায় না। এই হারানো শক্তিটা কিভাবে ফেরানো যায়, আমি এই বিষয়টা নিয়ে সাংবাদিক মহলকে বিশেষভাবে চিন্তা করার এবং উদ্যোগ নেওয়ার জন্য আমি আহ্বান জানাই। আমি আগেই বলেছি, আপনারা যখন চৌকস দায়িত্ব পালন করবেন, চতুর্দিক থেকে দেখবেন সমাজ, তখন সমাজের সমস্ত অ্যাক্টরস যারা আছেন, যে যেখানে আছে, এটা তাদের সহযোগিতা হবে। কারণ তারা সোজা থাকতে বাধ্য হবে, আর তারা যখন সোজা থাকবে, জাতি তখন উপকৃত হবে, তখনই জাতি ঘুরে দাঁড়াবে। আমরা ওই জায়গাটা তৈরি করার জন্যই আমাদের লড়াই। এই জন্য গত নির্বাচনে আমরা খুব বেশি কথা বলি নাই। আমরা বলেছিলাম যে একটা দুর্নীতিমুক্ত সমাজ চাই, আমরা বলেছিলাম একটা ইনসাফপূর্ণ সমাজ গঠন, যেখানে কারো অধিকার কারো কাছে দয়ার দান হিসাবে চাইতে হবে না। যার অধিকার সে যেন স্বাভাবিকভাবে, প্রকৃতিগতভাবে তার পাওনা হিসাবে সে পায়। জাস্টিস যেন সবার জন্য ইকুয়াল হয়। এই বক্তব্যগুলোই ছিল আমাদের মূল। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ আমাদেরকে সম্মানিত করেছে, আমাদের ডাকে বিপুল সাড়া দিয়েছে। নির্বাচনের রেজাল্ট যা হয়েছে তাই নিয়ে কথা আছে, কিন্তু নতুন ধারার সংস্কৃতি দেশে চালু করতে চাই বলেই আমরা সাথে সাথে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করি। অতীতের ধারায় যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলাম, এটা আমরা বলিনি। আমরা বলেছি বুকে চাপ নিয়ে আমরা মেনে নিলাম, এবং আমরা চাই ইতিবাচক ধারার রাজনীতি প্রবর্তন। ওটা দিয়েই আমরা শুরু করেছি। এরপরে দেখেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তারপরে সুজন, এই দুইটা সামাজিক সংস্থা এই ব্যাপারে গত নির্বাচন সম্পর্কে বক্তব্য জাতির সামনে আন্তর্জাতিক মহলে তুলে ধরেছে। আমরা মনে করি গত নির্বাচন বোঝার জন্য ওই দুইটা রিপোর্ট যথেষ্ট সহায়ক হবে। যদিও তারা সবকিছু আমাদের দৃষ্টিতে তুলে আনতে পারেননি, কিন্তু যেটুকু এনেছেন এটাই যথেষ্ট। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে দেশবাসী এবং বিশেষ করে আমাদের যুব সমাজ পরিবর্তন চায়, চলমান ধারার ওই রাজনীতি আর দেখতে চায়। এই পরিবর্তনের জন্য 9 মাস ধরে বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা, কনসেনসাস কমিশনের ডিসকাশন, এই সবগুলা করার পরে
যারা এখানে বাংলাদেশের মোটামুটি রাজনৈতিক দল হিসাবে যারা ফাংশন করেন তাদের সকলের অংশগ্রহণ, দুই একটা দল বাদ করতে পারে, সবার অংশগ্রহণের যে ডায়লগ হবে, যার ভিত্তিতে যে সাধারণ নির্বাচনও হলো এবং গণভোটও একই অর্ডার, সেই অর্ডারের এক অংশ বাস্তবায়ন হলো, আরেক অংশ উপেক্ষিত হয়ে গেল এখন পর্যন্ত। আনফর্চুনেটলি মেয়াদের একদম শেষ প্রান্তে এসে অধিবেশন ডাকা হলো, আমাদের কথা বলার জায়গাটাই ছোট হয়ে গেল। তাছাড়া প্রথম দিন কিছু জাতি চায় না এমন কিছু ঘটনা ঘটে গেল। যে প্রেসিডেন্ট দীর্ঘদিন স্বৈরাচারের সময় কার্যত তিনি তাদেরকে সহযোগিতা করেছেন, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমরা চাইনি তার বক্তব্য সংসদে শোনানো হোক, কিন্তু বক্তব্যের পাঠক, লেখক না, এই বাস্তবতা। এবং এটা নতুন না, এটা অতীতে ওইভাবে চলে এসছে। আবার আমরা ওই প্রেসিডেন্টের প্রতিষ্ঠানের ব্যাপারে আমাদের কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নাই, কিন্তু ব্যক্তি সম্পর্কে আছে। ব্যক্তি আর প্রতিষ্ঠানকে আলাদাভাবে দেখতে হবে। আমরা ওই জায়গাটা সরকারি দলকে অনুরোধ করব জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশের প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, আমরা বিশ্বাস করি। আমরা আশা করবো যে জাতির এই আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করে সেই রকম সাড়া দেবেন ইনশাআল্লাহ। প্রেসিডেন্টের এই জায়গাটা যেহেতু শ্রদ্ধার এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান, এই জন্য এর বিষয়ে এর বাইরে আর কিছু বলতে চাই। গণভোট ৬৮% ভোট হার, এর উপরেও ভোট দিয়েছেন গণভোটের পক্ষে হার। তার মানে তারা সংস্কার চান। আপনারা দেখেছেন যে 17 ফেব্রুয়ারি যখন আমরা শপথ নিই, আমরা কিন্তু দুটো শপথ নিয়েছি। আমাদেরকে দাওয়াতও সেইভাবে দেওয়া হয়েছে যে একই দিনে পাশাপাশি সময়ে দুটা শপথ অনুষ্ঠিত, একটা সংসদ সদস্য হিসেবে আর একটা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে আমরা নিয়েছি। বিরোধী দলে ৭৭ জন ছিলাম, আমরা সবাই নিয়েছি, কিন্তু সরকারি দল তারা নেননি। স্বতন্ত্র যারা, তাদের ব্যাপারে আমরা কিছু বলতে চাই। তারা সংখ্যায় খুব বেশি না, মাত্র ৮ জন। ওটা কোনো বড় ম্যাটার করে না সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে। তারপরেও তাদের দায়িত্ব আছে, আমরা তাদের প্রতি আমাদের সম্মান আছে। এখন এই যে জাতির আকাঙ্ক্ষা, পরিবর্তনের আকাঙ্ক্ষা, যুব সমাজের পরিবর্তনের আকাঙ্ক্ষা, এটা যদি ফুলফিল না হয় তাহলে এই সমাজ কিভাবে চলবে? তাহলে কি আগের কায়দাই চলবে? এবং ইতিমধ্যে তো আমরা বেশ কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে, সমাজ স্বাভাবিকভাবে এটাকে কিন্তু ওয়েলকাম করে না, অভিনন্দন জানায় না। জানাতে পারত যদি সিদ্ধান্তগুলো সেরা অনুসরণ করা। ফলে জাতি চিন্তিত। প্রিয় বাংলাদেশ, এত রক্ত, এত ত্যাগ, এত জীবনের বিনিময়ে যে পরিবর্তনের আশা করেছিল, তার বাস্তব রূপটা কি হবে? তবে আমরা যেহেতু শপথ নিয়েছি, স্থাপন করেছি, মাননীয় স্পিকার এই বিষয়ে আমাদের পক্ষ থেকে নোটিশ চেয়েছেন, সে নোটিশ আমরা যথাসময়ে দেব। আমরা আশা করি গণতন্ত্র এবং জনগণের অভিপ্রায়, অভিমত, রায়, এটাকে সম্মান করে সরকারি দল অবিলম্বে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন এবং তাদেরই সিদ্ধান্তের কারণে যে জটিলতা তৈরি হয়েছে এটা তারা নিরসন করবে। তাইলে জনমত, ভোট
এর প্রতি মানুষের আস্থা থাকবে। নইলে যেভাবে বিশেষ করে তিনটা নির্বাচনের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছিল, এটা আরো মারাত্মক আকার ধারণ করে। সব কিছু সংবিধানে যদি থাকতো, সংবিধানের কথা আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা বলছেন, দীর্ঘদিন তারাও মুসলিম ছিলেন, আমরাও মুসলিম ছিলাম, আমাদের উপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। এবং প্রয়াত প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তিনি তো নিজেই বলেছিলেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে ৭২-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের হাতেই পরিবর্তন হয়েছে। ৭২-এর সংবিধানে কি বাকশাল ছিল না? বাকশালের এই প্রভিশন তো শেখ মুজিবুর